তো 12 এবং 13 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। আজকে 7 তারিখ, আমাদের হাতে আর মাত্র 3-4 দিন সময় আছে। তো যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য একদম শেষ মুহূর্তের কিছু পরামর্শ এবং কিছু প্রশ্ন, কিছু করণীয় এবং কিছু প্রশ্ন আছে মিস্টার আবির, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সাথে আছে আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস, এবং আমার সাথে আছেন মিস্টার আবির, ফ্যাকাল্টি মেম্বার আমার পাঠঘর। তো আবির, চলো আমরা আলোচনায় চলে যাই। তো আলোচনার একদম শুরুতেই আমরা আবির, যে প্রশ্নগুলো এসেছে, আমরা এই যে আমাদের ধারাবাহিক বিভিন্ন সময় যে প্রশ্নগুলো এসেছে, আমরা সেই প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। একদম প্রশ্ন অনেকবার উত্তর দিয়েছি, আজকে আমরা একদম ফাইনালি, এবং আপনাদেরকে বরাবর আমরা যে অনুরোধটা করি সেটা হচ্ছে ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখা যায় কি আপনারা যেটা বলতে চাচ্ছেন আমাদের ভিডিওতে আবার সেটার উত্তর দেওয়া আছে, হয়তোবা শুরুতে ছিল, হয়তোবা শেষে ছিল। এই যে মাঝখানে আমাদের ভিডিওগুলো তো আমরা অযথা বড় করার চেষ্টা করি না, আমরা 5-7 মিনিটের মধ্যেই সীমিত রাখার চেষ্টা করি। একটা অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। একদম প্রথমে যেটা হচ্ছে মার্জিন টানবেন কিনা, এইটা আপনার ইচ্ছা, টানুন বা না টানুন সেটা আপনার ইচ্ছা। পেন্সিল দিয়ে টানবেন নাকি কালো কলম দিয়ে টানবেন, নাকি আপনার ইচ্ছা। এটার জন্য মার্কস কাটবেন, আপনি যদি মার্জিন নাও টানেন মার্কস কাটবে না। এবং অনেকেই প্রশ্ন করছেন, এটা মানে হয়তোবা আপনারা হয়তোবা বিষয়টা পুরোপুরি জানেন না। যদি কখনো বিসিএস এর প্রশাসন ক্যাডারে বা বিসিএস ক্যাডার যদি হন, তাহলে আপনাদের যখন ফাউন্ডেশন ট্রেনিং গুলো যখন হবে, তখন এই সাভারে যে ফাউন্ডেশন ট্রেনিং মানে বিসিএস লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওইখানে যে মার্জিনটা টানার উপর থেকে 1.5 ইঞ্চির মতো, এবং এই পাশ থেকে অনেকবার বলছে। তো এইটা আমি এক কথা বলে দিয়েছি যে এইটা হয়তোবা ওনাদের জানা নেই, না জানার কারণে এই সমস্যাটা হচ্ছে। আপনি মার্জিন টানলেও হবে, না টানলেও হবে, আপনি বক্স মার্জিন করবেন, করেন, কোনো সমস্যা নেই। আপনি যা করতে চান করতে পারবেন, তবে সেটা যেন সামঞ্জস্যপূর্ণ হয়, সৌন্দর্য যেন দেখায়। মার্জিনটা তো অবশ্যই সৌন্দর্যের জন্য। এবং আরেকটা কথা হচ্ছে মার্জিন টানুন বা না টানুন, কিন্তু মার্জিনের এই সাইডগুলোতে লিখবেন না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নীলকালি ব্যবহার করা যাবে কি না। হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবির, আমাদের যে অ্যাডমিট কার্ড উল্লেখ করে দিয়েছে, স্টুডেন্ট শুড বি ক্যারিড বল পয়েন্ট পেন, ব্ল্যাক বল পয়েন্ট পেন। এইটা শুধুমাত্র ওএমআর শিট পূরণ করার জন্য। বাংলাদেশের স্ট্যান্ডার্ড পরীক্ষা হচ্ছে, সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষাতে ওএমআর শিটটা কালো রঙের কলম দিয়ে পূরণ করতে হয়, বুঝতে পারছো? এবং ভেতরের দিকে ওইখানে কালো রঙের কলম দিয়ে লিখতে হয়, এবং ভেতরের দিকে শুধুমাত্র কোটেশন অথবা অন্য কিছু মার্কিং এর জন্য শুধুমাত্র নীলকালি ব্যবহার করা যাবে। তো এইটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই, কারণ এই এনটিএসসি নিবন্ধন ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। যাদের কনফিউশন আছে ব্যবহার করবেন না, মোদ্দা কথা। বিসিএস এটা করা যায়, আমরা করে আসছি এখন পর্যন্ত। বিসিএস এটা অ্যালাউড, শুধু নট অনলি ইন বিসিএস, ইন অল এক্সাম এটা অ্যালাউড। কারণ আপনার ওইখানে নির্দেশনাটা, এখন যিনি পেন্সিলের কথা তো ওইখানে লেখা নাই, তাহলে একজন যদি পেন্সিল দিয়ে চিত্র আঁকে তাহলে কই হিসেবে কেটে দেওয়ার কথা না। আপনারা একটু নেটে সার্চ দিয়ে লেখেন যে বিসিএস এ নীলকালি ব্যবহার করা যাবে কিনা, দেখেন, ওইখানে পাবেন। এটা আপনাদের ইচ্ছা, ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। ব্যবহারটা করবেন শুধু এই কারণে যাতে পরীক্ষক এক্সামিনারের চোখে খুব সহজে পড়ে। মিস্টার আবির, এই যে পেন্সিল ব্যবহার আমরা একবারই বলে দিয়েছি, পেন্সিল ব্যবহার করা যাবে কিনা। আপনি আপনার প্রয়োজনে পেন্সিল ব্যবহার করতে পারবেন, তবে একটা বিষয় যেটা মাথায় রাখবেন একটু আবির, সেটা যে তোমার শুধুমাত্র ব্ল্যাক কালির সাথে সাপোর্টিং হিসেবে নীল কালি ব্যবহার করা যাবে, অন্য কোনো শেড ব্যবহার করা যাবে না। এবং জেল পেন ব্যবহার করবেন না, ওয়াটার কালার ব্যবহার করবেন না। এবং একজন আমাকে প্রশ্ন করছেন যে স্যার জেল পেন আর ওয়াটার কালার চিনব কিভাবে। এই যে আমাদের সস্তা যে কলমগুলো আছে 4 টাকা 5 টাকা, এগুলো হলো অয়েল বেস বল পয়েন্ট কলম। কিন্তু জেল পেন দিয়ে লিখতে সমস্যা কি, যে বর্ষার দিন বা যে কোনো কারণেই হবে, সোক করবে, বা যে কোনো তোমার হাতের ঘাম লাগতে পারে, ভিজে যেতেই পারে, এটা ব্যবহার করবেন না। এরপরটাতে আসে কাদের কেন্দ্র পরিবর্তন হয়েছে। এটা চিটাগংয়ের একটা কেন্দ্র পরিবর্তন হয়েছে, ওইটা মনে হয় যে আপনারা সবাই অ্যাডমিট কার্ড যাদের ওইখানে আছেন তারা নামিয়ে নিয়েছেন। পরেরটাতে এসে আমরা, পরেরটাতে বলছে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা, একদম স্পষ্ট নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। নন প্রোগ্রামেবল, আমি আবারও বলি, এটা নিয়ে দয়া করে আর প্রশ্ন করে, আপনারা যদি প্রশ্ন করেন আমারও মাঝে মধ্যে খুব মনে হয় আবির, যে আসলে এত সিলি বিষয়, সিম্পল বিষয় বারবার কেন বলা লাগবে। স্যার দেখা গেছে অনেক স্টুডেন্ট খেয়াল করে শুনে না, ওই যে বললাম যে মানে ওই যে সমস্যাটা ওইটাই, শুধু আইসা যে কোথায় মানে বিরোধিতা, ভুল কোথায়, ভুল হইতেই পারে। আমি মানুষ, তুমিও মানুষ, ভুল হবে।
আমরা ভুল Part থেকে of life. হ্যাঁ এইটা পার্ট অফ লাইফ, আমরা তো ভুল থেকেই শেখার চেষ্টা করি। তারপর হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। আর আমি যেটা আমি আরেকটা ভিডিওতে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে প্রোগ্রামেবল ক্যালকুলেটর এটা আমারও খুব শখ, কিন্তু একটু দাম বেশি, প্রায় 10-12 হাজার টাকা, একদম মানে অল্প দামের গুলো, বেশিগুলো আরো অনেক দামি, এগুলো আপনাদের কাছে নেই। স্যার সব থেকে পপুলার কোশ্চেন, প্রশ্ন কমন না পড়লে কি করবেন? একটা বই নিয়ে যাবেন, একটা গাইড নিয়ে যাবেন, প্রয়োজনে 3-4টা প্রকাশনের গাইড নিয়ে যাবেন, গাইড নিয়ে গিয়ে কি আর করবেন, ওটি দেখে দেখে লিখবেন। এছাড়া আর কি করার আছে আবির বলো? স্যার দেখা গেছে যারা একটু মোটামুটি পড়াশোনা করছে, আমি না, অনেকেই বলছে স্যার গোপন টিপসটার কথা। তো গোপন টিপসটা যেটা হচ্ছে কি, যে আমার অভিজ্ঞতাটা দেখো, আমি আজকে 16-17 বছর আমি পড়াচ্ছি, আমি 4-5টা চাকরি করিয়ে আসছি, তার ভিতরে একমাত্র এনটিএস ছাড়া মানে বাকি সবগুলোই সরকারি। তো আমি যেটা বলছি সেটা তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি তো কারোটা শুনে বলতেছি না, আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। কিন্তু সেইখানে আমি একটা প্রশ্নের সম্মুখীন হই যে স্যার তাহলে আপনি যেটা বলছেন ওইটা কি করলে কি মার্কস পাওয়া যাবে কিনা? আরে ভাই, আপনি 0 মার্কস পাওয়ার থেকে তো 1 মার্কস পাওয়া তো ভালো। এক্স্যাক্টলি, আপনাকে তো বলিনি আপনি শুরু থেকে গিয়ে এটা করবেন, আপনাকে এটা বলা হয়েছে বিশেষ সময়ের জন্য। এরপরে যাদের এটা মানে জানতে চান টেকনিকটা, একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, আমি বলে দেবো। আবার বলে রাখি, এটা আপনার ইচ্ছা, প্রয়োগ করলে করবেন, না করলে না করবেন, এটার জন্য আপনি বাধ্য না। ঘড়ি নেওয়া যাবে কিনা, যেমন এইটা গতকালকে একজন প্রশ্ন করছেন যে জাস্ট মানে আমি মানে আশ্চর্য হয়ে যায়, এরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। যে উনি ভদ্রলোক, যে আমি আসলে ওনার পরিচয়টা গোপন রাখার জন্য আমি আর স্ক্রিনশটটা দেখাই নেই, ভদ্রলোক আমাকে যেটা বলছেন, আপনার মতো লোকদের কথা শুনে আমরা বাস খেয়েছি। একটা চিন্তা করতে পারো, আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষক, তাদের যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি? অমার্জিত। কারণ আমরা তো পরীক্ষার ডিউটিতে থাকি, আমি যদি পরীক্ষার ডিউটি, পরীক্ষার খাতা এগুলো খুব কম দেখি, কিন্তু বাধ্য হয়ে যেহেতু চাকরির অংশ এগুলো করতে হয়। দেখা গেছে যে আমরা অনেক সময় স্টুডেন্টের সাথে লিবারেল, কিন্তু যারা প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, ম্যাজিস্ট্রেট যারা থাকেন, এনটিএস এর কর্মকর্তা যারা থাকেন, তারা কি লিবারেল? আমি নিজে দেখেছি 35তম বিসিএস একটা ছেলে, খুব ভালো একটা ছেলে, একটু হুজুর টাইপের, খুব ভালো, দেখলে তো মানুষের চেহারা বোঝা যায়। উনি কিন্তু ঘড়ি আনার জন্য, শুধু একটা ঘড়ি আনছিলেন, আমার হাতে যে এই ঘড়ি আনার জন্য ও কপালটা খারাপ। আমাদের একজন টিচার ছিলেন ডিউটিতে, ওই টিচার যখন ওই ছেলেটাকে যখন ধরে, তখন টিচার বলছিলেন তুমি ঘড়িটাকে খুলে রাখো। স্টুডেন্টটা তর্ক করতেছিল, ঠিক ওই মুহূর্তে পিএসসির একজন সদস্য চলে আসছে এবং তাকে এক্সপেল করা হয়েছে, খুব সম্ভবত 2 বছরের, মানে 2বারের জন্য, 2 বছরের জন্য। তো আপনি আমাকে এই যে বাসের কথা বললেন, বা আপনারা আমার শত্রু না, আপনারা কেউই আমার শত্রু না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরেন একজন ম্যাজিস্ট্রেট সাহেব যখন আসলেন, আপনি কি তার সাথে কি তর্ক করতে পারবেন? অসম্ভব। আপনি কি পারবেন? 3 মাসের সাজা দিয়ে দেবে। তো সুতরাং ওইখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, এনি কাইন্ড অফ ডিজিটাল ওয়াচ এন্ড এনি কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস নট অ্যালাউড। তো তার মানে কি? তার মানে আমরা যখন পরীক্ষার ডিউটিতে থাকি, তখন দেখা যায় যে স্টুডেন্টরা অনেক সময় ঘরে নিয়ে আসলে আমরা বলি যে ভাই পাশে খুলে রাখুন। কিন্তু একজন ম্যাজিস্ট্রেট আসলে তখন তার দায় কি? আমরা বলেই দিই যে এটার দায়ভার আপনার, আমরা আপনাকে বলেছি আপনি খুলে রাখেননি। আমরা ম্যাজিস্ট্রেট স্যারকে এইটাই বলবো যে স্যার আমরা বলেছি, তিনি খুলে রাখেননি। এনটিআরসি এর যদি কোনো কেউ যদি আসেন, আমরা এইটাই বলবো। তো এটা আপনার রিস্ক, তো এখানে বাস দেওয়াটাকে আমি মানে ভাষাটা মানে কি যে বলবো, যাই হোক ভাই, ভাষাটা একটু সংযত করবেন। আপনারা আমার শত্রু না, আমি যেটা বলি আমি দায়িত্ব নিয়ে বলে, জেনে শুনে তারপরে বলি, রেসপন্সিবিলিটি নিয়ে বলি, আমি ওই ধাপগুলো পার করে এসে তারপরে বলি। তো আপনারা অনেক সময় শুনে থাকবেন যে বিভিন্ন জায়গাতে তাদের তো মানে একটা মানে পরীক্ষা বসার তো তাদের অভিজ্ঞতা নেই, একটা হলের অ্যাটমসফিয়ার কি হতে পারে, তো সাইলেন্ট এক্সপেল, এই যে তোমার এই বিসিএস ও সাইলেন্ট এক্সপেল হয়েছে, পরীক্ষা খুব ভালো দিয়েছে কিন্তু আসি। এই কারণগুলোর জন্য তুমি ঘড়ি হাতে দিয়ে আসছো, মানে বাই দিবে, এটা আমি মানে বলবো না যে তোমার সাথেই হবে, কিন্তু হতেও তো পারে, হলেও হতে পারে। কারণ ম্যাজিস্ট্রেট সাহেব যখন এসে জিজ্ঞেস করবে যে আপনি ঘড়ি নিয়ে আসছেন কেন, তখন কি তুমি তার সাথে তর্ক করবা? সুযোগ আছে তর্ক করার সুযোগ নেই। যাই হোক, এটা নিজের রিস্কে নিয়ে যাবেন, কিন্তু ডিজিটাল ওয়াচ সম্পূর্ণ নিষিদ্ধ, একদম নিতেই পারবেন না। স্যার আমার পরীক্ষার এক্সপেরিয়েন্স গুলা বলে স্যার প্রত্যেকটা হলেই ঘড়ি থাকে স্যার, 2-1টা জায়গায় ঘড়ি থাকে না। আমি সেইটাই বলছি, আমি তুমি আমার ভিডিওটা গিয়ে দেখে আসো বা আমার কমেন্ট গুলো দেখো, আমি এইটাই বলছি যে ঘড়িটা নিতে পারবেন, হয়তোবা খুলে রাখতে, ক্লাসরুমে ঘড়ি থাকে, হ্যাঁ হয়তোবা খুলে রাখতে প্রয়োজন পড়ে না, ঘড়ি খুলে রাখতে বলতে পারে। তো এখানে বাসটা দেওয়ার কি হলো? আই ডোন্ট আইডিয়া, মানে জাস্ট কি বলবো আর। আসো পরেরটা এসে, পরেরটাতে এসি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার শেষ মুহূর্তের করণীয়। শেষ মুহূর্তের করণীয় হচ্ছে ভাই, পড়ালেখাটা তো আপাতত মনে করি যে সবাই মানে মোটামুটি একটা জায়গায় গিয়ে নিয়ে আসছেন। আর মাত্র আজকে 8 তারিখ, আর মাত্র 3 দিন বা 4 দিন আছে।
এখন যেটা হচ্ছে আমি এক্সামিনোফোবিয়ার কথা বলেছিলাম, ওইটার লিঙ্কটা আমাদের দেওয়া থাকবে, ভিডিওটা একটু দেখে নেবেন। অযথা টেনশন করবেন না। তারপর হচ্ছে নতুন করে কিছু পড়বেন না। আবে নতুন করে তো কিছু আর পড়ার নেই। নতুন করে যদি কিছু পড়তে যায় পুরান যা পড়ছে সব বলবে, কিচ্ছু আর হচ্ছে রিভিশন শেষ করুন। আপনাদের যা রিভিশন আছে মোটামুটি এখন আমার মতে স্যার যার যে স্ট্রং জোন ওইগুলো নিয়ে একটু ভালো সময় দেওয়া উচিত। উইক জোনগুলোকে একটু ইয়ে করা উইক জোন দেখবে একবার দুইবার, নতুন কিছু না। আর পরীক্ষা সম্পর্কিত সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখুন। আপনাদের ক্লাসে দাঁড়ানোর ঠিক আগেই, আমি যখন এই ক্লাসটা যখন শুট করতেছিলাম ঠিক দাঁড়ানোর আগে একজন আমাকে ফোন দিয়েছিলেন, তো যে স্যার আমি কি কি জিনিসপত্র গুছিয়ে রাখুন। উনি চারু এবং কারুকলার, তো চারু এবং কারুকলার পুরো বিষয়টা আমার জানা নেই। ওই যে সর্বজান্তা তো আমি আর না, ওইটা হচ্ছে মানে আলাদা একটা, এখানে আলাদা কিছু ইনস্ট্রাকশন আছে। তো এইরকম যেই যে জায়গাগুলোতে ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশন গুলো আপনারা জেনে নেবেন প্রয়োজনে। সিনিয়র যারা আছে বা আগেরবার যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে জেনে নেবেন। প্রবলেমটা কি স্যার, দেখা গেছে অনেক সিনিয়রদের পাওয়া যায় না বা ইনফরমেশনটা এখন এক্সপেরিয়েন্স কেউর প্রয়োজন স্যার। দেখা গেছে আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে ঘাটেন ওটা রেফারেন্স সবাই দেবে। এখন চারু কারু তো আমি ওইটা নট মাই রিলেটেড, আমার রিলেটেড না। যদিও বিষয়টা আমার খুব প্রিয় কিন্তু এটা তো আমার রিলেটেড না, আমি তো পুরো বলতে পারবো না। তো অনেকেই বলতে পারেন, ওই যে বললাম না যে শুরুতেই বললাম অনেকে হয়তো বা বলতে পারেন, কিন্তু আমার তো আমি সবসময় আমার অভিজ্ঞতা যেটা নাই বা যেটা জানা নেই সেটা আমি বলবো কেন? কারণ আমার এই কথার উপরে তো একজনের লাইফ নির্ভর করতেছে। আমি বললাম যে এটা নিয়ে যাওয়া যাবে না, কিন্তু পরীক্ষার হলে দেখা গেল যে তিনি এটা ম্যানেজ করতে নিয়ে আসছে, উনি ম্যানেজ করতে পারেন না। এটা খুব রিস্কি একটা বিষয় না একজনের লাইফ। তারপরটাতে এসে অ্যাডমিট কার্ডের কেন্দ্র বিষয় কোড দেখে মিলিয়ে নিন। ভাই এত প্রবলেম, আজকেও আমি প্রায় 5-6 জনের প্রশ্নের উত্তর দিয়েছি যে স্যার পরীক্ষা দিতে পারবো কি পারবো না। এরকম 3 জনকে আজকে পেয়েছিলাম আবার পরীক্ষা দিতে পারবে না। কেন? একজনের আসছে, ওনার বিষয় হচ্ছে ফিলোসফি, ওনাকে দোকান থেকে পূরণ করে দেওয়া হয়েছে সাইকোলজি। তো এখন দোকানদার যে এখন মানে কি বলবো, আর এখানে অত বিস্তারিত আলোচনা করতে পারবো না। সাইকোলজি এবং ফিলোসফি দুইটার বানানের পার্থক্য যদি দোকানদার বুঝতো, ও তো আর ওইখানে বসে ফর্ম পূরণ করতো না। কিন্তু দেখো একজনের লাইফ কিন্তু শেষ হয়ে গেল। হতেও পারে এটাই তার শেষ, একটা বছর না, হতেও পারে লাস্ট টাইম। তো যাই হোক, এটা নিয়ে আমরা পরে আরেক সময় কথা বলবো। এই অ্যাডমিট কার্ডের কেন্দ্র বিষয় কোড এগুলো ভালোভাবে মিলিয়ে নিন। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 8:30 মধ্যে কেন্দ্রে উপস্থিত হবেন। দেখেন যেহেতু একটা বন্যা বৃষ্টি, আমি 8:30 বলবো না স্যার। আমরা এই বছরই দেখছি যে আধা ঘন্টা 15 মিনিট আগে গেছে, দরজা গেট বন্ধ করে না, 9:30 1 সেকেন্ড পরে ঢুকতে দেন, 1 সেকেন্ড পরে ঢুকতে দেন। এখানে ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন স্ট্রিক্ট, 1 সেকেন্ডের পরে তারা ঢুকতে দেননি। তো সুতরাং আমি তো 8:30 বলছি, এটা বলতে গেল যে আপনাদের আবার অনেকের প্রবলেম আছে, অনেকের সমস্যা আছে, আগে যে করবো কি। আসলে ভাই পরীক্ষাটাকে আপনারা যত সহজ ভাবেন, অত যদি সহজ হতো তাহলে ঘরে ঘরে সবাই পাশ করে যেত। এগুলো পরীক্ষার অংশ। আপনি যে সার্টেন টাইমে উপস্থিত থাকবেন এইটাও তো মানে অন অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ এক্সাম। তো এইটা আপনি আপনার কেন্দ্রটা কত দূরে সেইটা বুঝে, তবে এতটা সময় আপনি হাতে নিয়ে বের হবেন যেন 8:30 মধ্যে কেন্দ্র উপস্থিত থাকতে পারেন। আমি বলবো যে 8টার মধ্যে কেন্দ্রে যেন উপস্থিত থাকতে পারেন। এমন হতে পারে, এটা হয়, আমরা সবাই মানুষ, যারা পরীক্ষার এসে আছেন তারা মানুষ। এমন হয়েছে আবির, আমার যে কেন্দ্র সেই কেন্দ্রে সে আসছে, ভুল করে হোক বা যে কোনো কারণেই হোক, পরে দেখা গেল যে এটা তার কেন্দ্র না। স্যার এটা আমি একবার ফেস করছি, এটা হয়, হতে পারে। আমরা সবাই মানুষ। এমনও দেখা গেছে যে তোমার একটা রোল কাটা গেছে, একটা রোল কাটা যাওয়ার কারণে এক ভবন থেকে আরেক ভবন। এখন যে সমস্ত জায়গাতে বড় বড় ভবন আছে, ধরো ইউনিভার্সিটি গুলোতে যেখানে বড় বড় ভবন আছে, শুনতে শোনা এক ভবন থেকে আরেক ভবন, কিন্তু এর ভিতরে দূরত্ব আধা কিলোমিটার। রিক্সাও পাবো না, কিছু পাবো না, কারণ পরীক্ষার মধ্যে তো রিক্সা ঢুকতে দেবে না। তো সুতরাং ভাই একটু 8টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কক্ষ পরিদর্শক স্যারদের নির্দেশনা ভালোভাবে শুনুন। এটা হচ্ছে প্রতি বছর কিছু কিছু পরিবর্তন আসে, এই নির্দেশনাগুলো আগে ভালোভাবে শুনে নেবেন এবং প্রত্যেকটা টার্ম না বুঝলেই স্যারদের সাথে কাছে জিজ্ঞেস করবেন। এবং আরেকটা খুব সুন্দর ব্রিফ করেন, ওনাদেরকে এটা ব্রিফ করে দেওয়া হয়, কারণ এনটিএস এর কর্তৃপক্ষের যে নির্দেশনাগুলো আসে এটা সকালে পরীক্ষার ডিউটির আগেই ওনাদেরকে এটা ব্রিফ করে কক্ষ পরিদর্শকদেরকে ব্রিফ করে দেওয়া হয়। তারপর হচ্ছে এখন আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে পরীক্ষার তারিখ পরিবর্তন হবে কি না। এটা এখন পর্যন্ত না, মনে হয় না পরিবর্তন হবে, কারণ এই বন্যা পরিস্থিতি হোক যাই হোক, তোমার আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সিলেটের ওই অঞ্চলে, খুব সম্ভবত পরিবর্তন হচ্ছে না। তো সুতরাং নির্ভরযোগ্য সোর্সের অন্য কোনো উৎসের তথ্যে বিভ্রান্ত হবেন না। দেখা গেছে যে মানে এই প্রবণতাটা আমরা খুব
মানে এই সময়টাতে খুব একটু বেশি দেখতে পাচ্ছে, দ্রুত কিছু ভিউ কামানোর জন্য এই প্রবণতাটা। আর অনলাইন স্ক্যামের বা প্রতারণার শিকার হবেন না, শেষ মুহূর্তে এসে কেউ নিশ্চিত পাশের গ্যারান্টি দিতে পারেন। স্যার অনেকে রাত্রে বেলা দেখা গেছে সাজেশন পড়ার করতে পারে স্যার, যে এই সাজেশন পড়লে কমন পাবেন, এরকম কোনো ফাঁদে পা দেওয়া যাবে না? এরকম কোনো ফাঁদে পা দেবেন না। আপনার যে প্রিপারেশন এটা আপনিই বলতে পারবেন। স্যার তাইলে তো আমরাই সাজেশন দিতে পারতাম। ও আচ্ছা, আরেকটু সাজেশন দিনে আমাদের হাতে সময় কম। আরেকটুকু বলি যে যারা শুনতেছেন আপনাদের নিয়ে সাজেশন দেওয়ার কথা। আচ্ছা আমি বলতেছি যে আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী, আমরা আপনাদেরকে সাজেশন দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু আমি এবং আমার টিম আমরা সবসময় চেষ্টা করি যে দায়িত্ব নিয়ে কোনো কাজ করার জন্য। আসলে যেখানে দায়িত্ব, যেটা বললাম, আমি আপনাকে একটা পরামর্শ দিলাম, আপনি সেই পরামর্শটা শুনলেন, শুনে গিয়ে দেখা গেল যে এটা উল্টোটা হয়ে গেল। তো ভাই এটা মানে আমি না জানলেও উপরে তো একজন স্রষ্টা আছেন, সৃষ্টিকর্তা আছেন, এইটা একটা ইম্প্যাক্ট, মানে আমি এই জিনিসটা নিয়ে সবসময় ভীত হবে যে এই দায়িত্বটা আমাকে নিতেই হবে। তো এইটা অনেকেই নেন না, বেশিরভাগই নেন না। তো যার কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং আশা করি বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা রেসপন্সিবিলিটি নেওয়ার মতো সুযোগ, মানে রেসপন্সিবিলিটি নেওয়ার মতো জায়গাটা যেতে পারি না। আমাদের কাছে মনে হয়েছে যে আবির এটা দিলে আমরা দায়িত্বটা নিতে পারবো না, শুধু দেওয়ার জন্য দেওয়া হবে। তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আন্তরিকভাবে এবং আশা করি বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সামনের দিকেও যে সহযোগিতাটা আপনারা আমাদেরকে দিচ্ছেন বা যেভাবে আমাদের সাথে থাকছেন, সাপোর্টটা সামনে আরো দেবেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি নির্দেশনা। আর খাতাটি ভালোভাবে চেক করে নিন, এটা একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। দেখা যায় যে এক বান্ডেলে অনেকগুলো খাতা আসে, তো আবির দেখা যায় যে মলাট ছিঁড়ে যেতে পারে, ওএমআই ছিঁড়ে যেতে পারে, খাতা ভালো আছে কিন্তু ভেতরে পৃষ্ঠা একটা ছিঁড়া। তো খাতাটা একদম শুরুতে একটু চেক করে নেবেন, একটু চেক করে নিয়ে যদি কোনো প্রবলেম দেখেন কক্ষ পরিদর্শক স্যারদেরকে বললেই সাথে সাথে এটা পাল্টে দেওয়া হবে। আর সতর্কতার সাথে ওএমআর পূরণ করুন, এটা মানে খুব গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে প্রশ্নের নির্দেশনা ভালোভাবে পড়ে নিন, যেহেতু বিভিন্ন সাবজেক্টে এবার সিলেবাস চেঞ্জ হয়েছে, তো কয়েকটা জায়গাতে প্রবলেম থেকে যাচ্ছে অথবা থাকবে কিনা, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের নির্দেশনাটা ভালোভাবে পড়ে নিন এবং আপনাদেরকে যে খাতাটা সরবরাহ করা হবে সেই খাতায় একটা নির্দেশনা দেওয়া থাকবে, সেই নির্দেশনাটা ভালোভাবে পড়ে নিন। তো যাই হোক, এটাই ছিল আজকে আমাদের আলোচনা। তো মানে আমরা চাই এবং আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি আপনাদের সবার পরীক্ষা খুব ভালো হোক, সবাই যেন একটি চাকরি পান, সবার জন্য শুভকামনা। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সবার জন্য শুভকামনা।